বলেছেন। আমি চট করে এই প্রসঙ্গে জনাব আন্দালিব রহমান পার্থ আপনার একটু মতামত জেনে নিয়ে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, অন্য একটি প্রশ্ন। আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের প্রেস কনফারেন্স দেখে আপনার কাছে। আমি শুধু এতটুকু বলবো যে আমার মনে হয় গভর্নমেন্ট এটাকে ইম্পর্টেন্স দেখাচ্ছে। পুলিশের উপর তো মানুষের একটা ক্ষোভ প্রথম থেকেই আছে। ক্রস ফায়ার বা পুলিশের নিহত হওয়া বা ইয়াবা দিয়ে ঘুরিয়ে দেওয়া বা এই জিনিসগুলি তো অনেক ধরে হয়ে আসছে। মানে এটা হতে হতে একজন সেনাবাহিনীর প্রাক্তন অফিসারের কাছে হয়ে যাওয়াতে ন্যাচারালি মানুষ বলেন বা আর্মি বলেন একটা ক্ষোভের তো আমরা দেখলাম রাও ক্লাবে প্রেস কনফারেন্স হচ্ছে। আমার মনে হয় যে অনেকগুলি কারণেই মনে হয় গভর্নমেন্ট এটাকে দেখাতে চেয়েছে যে আমরা এটাকে কোনো সাধারণ ঘটনা হিসেবে দেখছি না, আমরা এটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি এবং ডিউ কোর্স অফ জাস্টিস করার জন্য আমার মনে হয় সরকারের একটা প্রয়াস। বিকজ পুলিশের বিরুদ্ধে তো এই পুলিশ ধরে মাদক ধরিয়ে দিচ্ছে, পুলিশ টাকা খাচ্ছে বা পুলিশ এই করছে বা মানে রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে পুলিশ কোভিডে অনেক কাজ করেছে, বা তারপরও পুলিশের এগেইনস্টে বাংলাদেশ পুলিশ স্টেট নির্বাচনে পুলিশের ভূমিকা মানুষের সাথে ওয়ান টু ওয়ান মুখোমুখি, গ্রাম অঞ্চলে তো খালের অনেক বেশি, মানে ইউ ক্যান্ট ইমাজিন যে আমাদের এরিয়া এসব জায়গায়। কিন্তু একটি বিষয় যে আপনি কি বলতে চান যে বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর উপর আস্থা পুলিশের চেয়ে আস্থা অনেক বেশি, কিন্তু সেনাবাহিনীর অফিসাররাই তো র্যাবে কাজ করতে আসছেন, সেনাবাহিনীও তো নির্বাচনে ছিলেন, মানে সেনাবাহিনীর প্রতি আলাদা আস্থাটা কেন? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বিকজ সেনাবাহিনীর প্রতি আস্থা প্রথম থেকেই মানুষের আছে। বিকজ সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এবং সেনাবাহিনী সাধারণ মানুষের সাথে সেরকম মিশে না, তারা এক জায়গায় থাকে। যদিও সেনাবাহিনীর কিছু কিছু অফিসাররা র্যাবে আছে, তাও আছে, কিন্তু তারপরও কম্পারেটিভলি আপনি পুলিশের সাথে আস্থার দিকে সেনাবাহিনীর তুলনা করতে পারবেন না। আমিও এখনো মনে করি কমফোর্ট জোনে যে আমি যদি কোথায় আমি এক্সপেক্ট করি যে ও তাদের ডিউটি বা তাদের কাছ থেকে স্ট্যান্ডার্ড বাংলাদেশের মানুষ অনেক বেশি এখন পর্যন্ত করে। বিকজ আপনি ওয়ান টু ওয়ান সেনাবাহিনীর করাপশন তো বের করতে পারেন না। বাংলাদেশের মানুষ কি ডিজিএফআই কে সেনাবাহিনী থেকে আলাদা করে? মানে ডিজিএফআই ঠিক সেনাবাহিনী প্রতিষ্ঠান না এরকম মনে করে? টু সাম এক্সটেন্ট কিন্তু করে। মানুষ এখনো মনে করে যে বিকজ ওই যে ফার্স্ট হ্যান্ড, দেখুন সাধারণ মানুষের কথা যখন আপনি বলেন তখন তো ডিজিএফআই এনএসআই এর কথা আপনি বলবেন, আপনি দেখবেন সবুজ কাপড় পরা সেই সেনাবাহিনী। ওকে, সাধারণ গ্রামের মানুষ সেটা বুঝে না। আমি এই পয়েন্টটা বলার চেষ্টা করছি যে পুলিশ আর্মিকে আমি কখনো ওয়ান টু ওয়ান বা সাধারণ মানুষরা ওয়ান টু ওয়ান করাপশন করতে দেখিনি। ওকে, আমি নেক্সট প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গে আপনার জবাবটা নিয়ে আমি আবার এই প্রসঙ্গ নাইম ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বা কথকতায় ধর্মের প্রভাব বা ধর্মীয় কার্ডটা খেলা। যেমন যে ওসি আসলে সিনহাকে মারার নির্দেশ দিয়েছে, তা সেই ওসির নাম হচ্ছে প্রদীপ। যে প্রদীপ একটি বাংলা নাম এবং তিনি হিন্দু। এটি বলতে শুরু করা হলো যে বাংলাদেশের সকল কিছু আসলে হিন্দুরা দখল করে নিচ্ছে, হিন্দু ওসি দিয়ে বাংলাদেশের সবগুলি থানা ভরিয়ে দেওয়া হচ্ছে, এবং এটি আবার অনেকে এটি খুব পছন্দ করলো এবং তার বাড়ি ভারতে, হিন্দু ভারত এই সবকিছু মিলে টেলে একটি কথা আসতে থাকলো এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই কথাগুলি শেয়ারও করা হলো। এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আন্দালিব রহমান পার্থ, আপনার কাছে একটু জানতে চাইবো ধর্মের ব্যাপারটা। দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের রাজনীতিতে যখনই নির্বাচন আসে বা যখনই হয়, আমরা একটা দেশ বিভক্ত প্রক্রিয়া সবসময় চলে যাই। হিন্দু মুসলমান, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি মুসলিম বা অ্যান্টি হিন্দু, প্রো আমেরিকান, রাশিয়ান। আর এইটা কিন্তু আসলে আপনি যদি বলেন যে রাজনীতির ক্ষেত্রে না, এটা আমাদের সামাজিক ভাবেই কিছু কিছু মানুষের মধ্যে এই বিদ্বেষটা থাকে। এবং অন্য, যদিও আমাদের ইসলাম কোনোদিনও আমাদেরকে বলে না যে অন্য কোনো ধর্মকে আপনি বিদ্বেষ রূপে দেখবেন বা এই ধরনের আপনি কোনো মনোভাব আপনি রাখবেন, কিন্তু এটা বাংলাদেশের একটা মানুষের কালচার, যেই কারণে আপনি যখন রং করবেন তখন আপনার ধর্মের দিকে সেখানে যাবে। এবং আপনি যেটা রাইটলি বলেছেন, এরকম অনেক জায়গায় আছে সেখানে আপনার ধর্মের উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি বা রাজনীতিবিদরা রাজনীতি করে, বিকজ ওইটা অনেক ইজি। হ্যাঁ, আপনি যখন ধর্ম নিয়ে কাজ করেন ওই জিনিসটা অনেক ইজি, বিকজ বাংলাদেশের ভোটটা অনেকখানি ইমোশনালি ড্রিভেন।
তো সুতরাং ওই ইমোশনের জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়া বা ওইটা বা অন্য ধর্মের মানুষকে মানে নিজের ধর্মকে বড় করার জন্য অন্যকে ছোট করা, এই মেন্টালিটি থাকবে। এবং এটা বাংলাদেশে সত্যি কথা বলতে অনেক শিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসগুলি আছে। আর ওই সেকুলারিজম বাংলাদেশে নর্মালি আসে না। আপনি যদি অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে অন্যান্য পদ পদবি ছাড়া আপনি প্রাইভেট সার্ভিস, আপনি কারো বাসায় বাবুর্চি আপনি কোনোদিন সাধারণত মুসলমানের বাড়িতে দেখবেন না হিন্দু কাজ করে। তো কোথাও না কোথাও আপনি দেখবেন যে একটা থেকে যায়। আপনার অফিস আদালত ছাড়া আপনি এই ধরনের কাজ আপনি কম করবেন। এবং আপনি গ্রাম অঞ্চলেও দেখবেন যে কোনো একটা উসিলা থাকলে দেখা যাবে একটা সরকার পতনের হিন্দুদের উপরে যে আগে অত্যাচার করে, তারা কিন্তু আসলে লুটেরা, তারা ধর্মটাকে ব্যবহার করে যে আমরা এই হিন্দুদেরকে এই এক্সকিউজে আমরা লুটটা করব বা এই এক্সকিউজে আমরা অত্যাচারটা করবো। আমি মনে করি কি ইন্ডিভিজুয়াল আমাদের পার্সোনালিটির উপর নির্ভর করে, এবং আমাদের যখন প্রয়োজন হয় আমরা রাজনীতির উপর ভিত্তি করে এই জিনিসটা নিয়ে আমরা সামনে আসি। নাইম ভাই, এই প্রসঙ্গে একটু আপনার মতামত শুনতে চাই যে মানে এটি সাকসেসফুলি সবাই এই কার্ডটি আসলে খেলতে চায় না, এটা খেলতে চায়, এটা কিন্তু আমরা খেলি, এটা মজার খেলা, কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের, যে আমরা বাংলাদেশের নাগরিকরা আমাদের কিন্তু একটা সুসংহত একক মানে পরিচয়ে আমরা কমিটেড না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা কোনো একটা পরিবেশে মানে কুমিল্লা নোয়াখালী পৃথক হয়ে যাই, আবার কুমিল্লার লোক কোথাও গিয়া 14 গ্রাম আর মানে হয়তো মুরাদনগর আলাদা হয়ে বিরোধী হয়ে যায়। মনে করেন যে আবার হয়তো রিজিওনালি দেখা যাবে যে চট্টগ্রাম বরিশালের সাথে ডিফিকাল্টিতে পড়ে যায়। আমাদের আপনি যদি দেখেন মুসলমান শুধু না, আমাদের মানে বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে জাতপাতের নানান রকম শ্রেণীভেদে আমরা যখন যেখানে সম্ভব হয় আমরা স্কুলে স্কুলে ভেদাভেদ করি। ক্যাডেট কলেজ প্রভাবশালী হয়ে ওঠে কোন একটা পরিবেশে, আবার ক্যাডেট কলেজের মধ্যে হয়তো ফৌজদারের ক্যাডেট কলেজের সাথে আবার আরেক ক্যাডেট কলেজের দ্বন্দ্ব আসে এক সময়। তো বাংলাদেশের মানুষ যে কত ভাবে কত স্ট্র্যাটায় যে এই বিভক্তি এবং বিরোধ, সেটারই প্রকাশ আপনি বিভিন্ন সময় দেখবেন। আমি আবারও বলি, বিভিন্ন সময় এর মধ্যে ওই যে বললেন বাঙালি নাম আর মানে আরবি ফার্সি নামের যে দ্বন্দ্ব, এটাও তার একটা। আমি কিন্তু এই সংঘাত ছোট করে কি একটু জানতে চাইবো যে বাংলাদেশে যত মানে যেগুলিকে বলা হয় হচ্ছে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ ডিসি, টিএনও, এসপি, ওসি, এদের মধ্যে মুসলমান নন এরকম লোকের সংখ্যা কি এই আওয়ামী লীগের সময় আশঙ্কাজনকভাবে বেশি? আমি অনেস্টলি যদি বলি, আপনার কাছে আশঙ্কাজনকভাবে বেশি মনে হয়। আমাদের তো মনে হয় যে একটা সময়ে এই বাঙালি নামের লোকজন ক্ষেত্রে প্রমোশনে কিছু অবিচার করা হয়েছিল উদ্দেশ্যমূলক ভাবে, এটা ধারণা করি আমরা সাংবাদিকতার কারণে, কিছুটা জানিও। তো ধরেন একটা সময় পরে যখন তাদের প্রতি আবার ফেয়ার হওয়া শুরু করলো, তখন যাদেরকে ধরেন ওভার দি ইয়ার্স তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, তো তাদের যখন এখন আবার একটু নিউট্রালি হয়তো ফেয়ার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তখন হয়তো সংখ্যায় একটু বেশি তারা প্রমোশন পেয়েছে। এটা আবার স্বাভাবিক হবে এই সময়টা পার হয়ে গেলে, কারণ এটা তো ব্যাকলগ ছিল, ব্যাকলগের অনেকে হয়তো রিলিজড হয়েছে। আমার কাছে কোনো এক্সাক্ট ফিগার নাই, ওইরকম মনে হয়। এগুলি আঞ্চলিক হয়, যেমন আমরা কিন্তু বলি যে এখন বৃহত্তর ফরিদপুর এলাকা মানে মানে কি বলবো, মানে এই প্রসঙ্গে গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুরি গোপালগঞ্জ ওই এলাকা ভিত্তিক ধরা যায়। আবার লেখাপড়া হায়ার লেভেলের চাকরি টাকরি করে আপনি কুমিল্লার লোক পাবেন, এখন অনেকেই বলে কুমিল্লার লোক বেশি প্রশাসনে। তো এরকম কিন্তু নানান ভাবে আমরা বলতে পারি এগুলি, এবং নানান ভাবে এগুলি আলোচনা আসে। আপনি কি এটার মধ্যে বলবেন যে এটা আসলে 10% বেশি কিনা মাঠ পর্যায়ে, যারা যেমন 10% হচ্ছে ডেমোগ্রাফিক্যালি আমাদের এখানে নন মুসলিম লোকের সংখ্যা, 10% বেশি অফিসারের সংখ্যা কিনা ডিসি, ইএনও, এসপি এবং ওসি ধরলে?
আসলে দেখুন, আমরা তো যেটা চাই যে আপনি যোগ্যতা নিয়ে জায়গায় যাবেন। আর একটা কথা নাইম ভাই আমি শিওর একটু মিস করে গেছে, হয়তো নাইম ভাই স্মরণে ছিল না। কনসেপ্টটা হলো যে আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে বা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে আওয়ামী লীগ। সো এই কারণে আই এম শিওর আওয়ামী লীগও এটা কমফোর্ট জোনে যায়। আই এম নট সেইং ইট ইজ ট্রু অর ফলস, আমি পারসেপশনের কথা বলছি যে আমরা যখন বিভিন্ন এলাকায় যাই যা সেখানে হিন্দু ভোট মানে এগুলি তো আওয়ামী লীগ করবে, এগুলি তো অন্য কিছু করবে না। সো আমার মানে এই ধরনের পারসেপশন বা এটা 100% কারেক্ট। বিকজ আমি যখন এমপি হয়েছি আমার এলাকাতে অনেক হিন্দু ভোট মানে অবস্থা কিন্তু তারপরও এই পারসেপশনটা থেকে যায় এবং এই কারণে আওয়ামী লীগের কিছু মানুষরা কমফোর্ট জোনে যায় যে অন্তত পক্ষে এরা যদি এইসব জায়গায় থাকে তারা অন্তত পক্ষে অ্যান্টি আওয়ামী লীগ হবে না। আমি আবার অরিজিনাল প্রশ্নটা ফিরে আসি যে সেটা হচ্ছে গণমাধ্যম এবং রাজনীতিবিদ। আন্দালিব রহমান পার্থ, আপনি বিএনপি জোটের সঙ্গে ছিলেন, বিরোধী দলীয় জোটের সময় আপনাকে মানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি, বেগম খালেদা জিয়ার পাশে দেখেছি, জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে গণমাধ্যম একভাবে রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা গুরুত্ব কমিয়ে আনে? আপনি যখন বিএনপি ছেড়ে দিলেন, গণমাধ্যম কি এখন আন্দালিব রহমান পার্থকে 20 দলীয় জোট নেতা আন্দালিব রহমান পার্থ থেকে কম গুরুত্ব দেয় কিনা? আমি বলতে চাই যে মিডিয়া রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা ধ্বংস করে বা কমায় বাড়ায় কিনা? না, আমি আপনাকে এই ব্যাপারটা একটা অন্যভাবে বলবো আনসারটা যে দেখুন, রাজনীতিবিদরা সাধারণত বাংলাদেশের রাজনীতিতে হাতে গোনা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বা বিরোধী দলীয় নেত্রী বা ঈশ্বর সাহেব মারা গিয়েছেন বা যারা ওনার কথা বাদ দিলাম বা হাতে গোনা কিছু সিনিয়র লিডার আছেন, ওনাদেরকে ছাড়া বেসিক্যালি রাজনীতিবিদের মূল্যই কিন্তু রাজনীতিবিদরা পায় পদের জন্য। আপনি যদি পদ না থাকেন তাহলে আপনার বাড়িতে আজকে ওবায়দুল কাদের সাহেবের পদ না থাকলে ওনার ওই ইম্পর্টেন্সই থাকবে। আজকে মির্জা ফখরুল সাহেব যদি মহাসচিব না থাকে ওনার বাড়িতে কেউই যাবে। তো ওই পদের বাইরে থেকে যদি আপনি আপনার, যেহেতু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার ব্যাপারে জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে বিকজ আমাদের সময় সোশ্যাল এই গণমাধ্যমগুলি বা আমরা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে এই জিনিসগুলি তো আমাদের সময়টা বাড়লো। তো আমরা রাজনীতির বাইরেও মোটামুটি আমার ধারণা যে একটা দর্শক বা একটা লিসনার আমরা বানাতে সক্ষম হয়েছি। তো সেই ক্ষেত্রে ওই ইম্পর্টেন্সটা আমি মানে আমার দেখা মতো আমি পেয়েছিলাম, মাহিব চৌধুরী পেয়েছিল, রনি পেয়েছিল, মানে আমরা যারা সে সময় কন্টেম্পোরিয়াস, সোহেল তাজ সাহেব পেয়েছিলেন রাজনীতিতে না থাকলেও। তো আমাদেরকে নিয়ে সাধারণকে আপনি আসলে করতে পারবেন। আমি মনে করবো উই আর ফরচুনেট এনাফ যে আমরা 12 বছর বা 13 বছর ম্যাডামের পাশে থেকে যে রাজনীতিটা নিয়েছি, বিকজ পাশে তো আরো কিন্তু 19 জন ছিল, আমি এক পাশে বসতাম, আরেক পাশে আরেকজন বসতাম। আমি মনে করি আমরা ওই সময় জনগণের কথা বলতে পেরেছি বা আমাদের কথার মধ্যে ইচ্ছার প্রতিফলন হয়েছে জনগণের, বা কোথাও জনগণ হোপ দেখেছে বলে ওই ইম্পর্টেন্সটা কিন্তু এখনো আমরা পাই ইন আ সেন্স মিডিয়া, যে আমরা যদি কোনো কথা বলি বা আমরা যদি করি। যেমন আমি যখন 20 দল ছেড়েছি, যেভাবে টেলিভিশনে এসেছে, যেভাবে কথা হয়েছে, এরপর অনেকেই 20 দল ছেড়েছে, সেরকম আমি মনে করি কিছু। আপনি কি 20 দল কোনো চাপের মধ্যে ছেড়েছেন? মানে গভর্নমেন্ট কি কোনো কলা কৌশল মেকানিজম করে আপনাকে ছাড়তে বাধ্য করেছে? একদম না। এখন আমি শুধু গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করবো কেন? আমি 20 দলে ছিলাম, আর এটা নাইম ভাই ভালো বলতে পারবে, অনেক আগে সাংবাদিক 1998 সাল থেকে এই জোট ছিল 4 দল, তারপর 20 দল ছিল। বাট আমি যেটা দেখছিলাম যে নর্মস অনুসারে রাজনীতি হচ্ছিল না, এবং সত্যি কথা বলতে এই পার্লামেন্টে যাওয়াটা 120 দিন গালি দিয়ে হঠাৎ করে পার্লামেন্টে যাওয়া এবং যাওয়ার প্রক্রিয়াটা আমার কাছে পলিটিক্যাল মনে হয়। দেখুন, আমরা তো পলিটিক্স করতে আসছি না, আপনার একটা নর্মাল এথিক্স তো থাকে। তারপর 20 দল ঐক্য ফ্রন্ট আসার পর আপনি দেখুন, আমি ছাড়ার পর 20 দল ইজ নো মোর দেয়ার। আপনি দেখেন 20 দলের কোনো কর্মকাণ্ড নেই, 20 দল নেই। তো আমার মনে হয় যে আই থিংক আই মেড দ্য রাইট ডিসিশন। 20 দলের কর্মকাণ্ডও তো মূলত আন্দালিব রহমান পার্থ কি বলতেন, আর ওয়েল মানে ওইরকমই আর দুইজন, মানে অলি আহমেদ যতদিন পর্যন্ত ছিলেন, তারপরে মানে ওইরকমই ছিল তো, মানে ছিল না। তারপর 20 দলের আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন হয়তো একটা জায়গায় তো সবাই একরকম ভাবে অ্যাক্টিভ হয় না, বাট ওখানে আরো দল ছিল। আমার